অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ২৭-২৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। বিপদের সময় দীর্ঘায়িত হয়। সেই দিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তুর বারান্দাতে আমজাদ সাহেব হরহর করে বমি করে ফেললেন। খাওয়া নেই সারাদিন। বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো। দুবার বমি করলেন। উনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেওয়া হলো। তখন রাত ৩:৩০টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল। চোখের মনি হলদে ভাব লালচে হয়ে উঠল। প্রেসারের ওষুধ খাওয়ানোর পরেও রাতে বেকায়দা সময়ের কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে। অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠেছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠেছিল। অন্তু আন্দাজ করল ব্লাড প্রেশার ১৮০/১২০ পেরিয়ে গেছে। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল ৬টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার শরীরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট্ট বাচ্চার মতো ছটফট করছিলেন। চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে অন্তু ডুকরে ওঠে তখন। খানিক বাদে বোঝা গেল উনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধহয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে উনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের। তখন বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এইটুকুই বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে। গড সেভ হিম। কিন্তু চুপচাপ বসে রইল বেডের ওপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞেস করে, ওরা কি বলছে? কি বলতে চাইছে? আব্বুর ব্রেনে স্ট্রোক হয়েছে? কি বলতে চাচ্ছে রে ওরা? কি বলতে চাচ্ছে? অন্তিক জবাব দেয় না। চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। চোখ দুটো অশান্ত, চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার ওপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের ওপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বাড়ছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তার অনিয়ন্ত্রিত যাওয়ার ফলে... ডট ডট ডট। আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডে রাখা হলো। ডাক্তাররা কি বুঝছেন? বলছেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের ওপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টাও হয়নি জয় ঘুমিয়েছে। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার ওপর বালিশ তুলে কান ঢাকে। কাচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমন চললে। হামজা আবারও কর্কশ স্বরে ডেকে উঠল, জয়! এই শুয়োরের বাচ্চা, উঠবি তুই? ওঠ হারামজাদা! মাথার ব্যথায় মাথাটা খণ্ডবিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওইখানে দ্রুত বের হ। জয় ভুরু কুঁচকে হাই তুলে বলল, শালির বাপের আবার কি হইল দুম কইরা? ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি। তোকে ধরে বলে দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের ওপরে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্য হয়েছে নাকি? সেই দিন পলাশ মারছে, সেই জন্য অসুস্থ হতে পারে। আর আমি ওইখানে যায় কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশেই থাকবি ওদের। যা বুঝলাম শুনে, স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস তার মাসুল হিসাবে, অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে। যা। বিরক্ত হয়ে ঝাড়ি মারল, আমার ঘুমে মাথা ভেঙে আসতেছে। ধনের অসুখ হয়েছে এক ঠাপ দিয়া। হামজা নরম হলো, যা। মাঝে মধ্যে স্যাক্রিফাইস করা স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্যেও। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না। মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটা উড়াইয়া দিই। জয় দাঁতে দাঁত খিচে ওঠে। আমিও বুঝি না আমাকে।
তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে। তা দেখতে যেতে হবে। তুই যা এখন। আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা। আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি। জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। তখন কি হয় ওখানে জানা সামাই। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে একবার ধৈর্যে টান লাগলে এক আছাড়ে তোর রুহটা বের করে নিতে হাত কাঁপবে না, জানিস তুই। তাই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুত না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছু করিনি বাল। ভালো মানুষ বলে যে পরে দোষ দেয়া যায়, তোমার তো খালি অভিযোগ আমার ওপর। যাই করি সহ্য হয় না। জিহ্বা টেনে ছিঁড়ে ফেলি। এদিকে আয়, এদিকে আয়, আমার কাছে এগিয়ে আয়। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিহ্বা ছেঁড়ার ইচ্ছে তোমার হয়েছে? আমি কেন আগায় আসবো, তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে। টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে আয়নার দিকে তাকাই। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জান নিবার নাও, দম কেন বাইর হইয়া যাই। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। এবার দৃশ্য অন্তুর বাবার এইদিকে আসলো, বুঝছো? সিটি স্ক্যান রুম থেকে বের করে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পা পুরোপুরি অবাস পাওয়া গেল। ওনাকে পাজা কোলে করে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইলেন ওভাবেই। অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তুর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তুর থেকে চোখ ফিরিয়ে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলেন, কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথা আর ধমক শুনতে অভ্যস্ত অন্তু, সে মানুষটার অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদবে না, যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে একপেশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া। তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না তুমি। মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরো অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া ওনার হাতের ওপর কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। অন্তু বসে আব্বুর শিওরে। তুমি কিসের ক্ষমা চাইছো? আম্মু বোকা, আম্মু তোমায় ক্ষমা করতে পারে। আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা, কি ভেবে এসব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার। এখনো রিপোর্টই আসেনি। চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলে অন্তু। অন্তিকের চোখের পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলে আব্বু কোথায় যাচ্ছে, এই কদিনে সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেই দিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাটতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী। এরা জান দেওয়া শিকার, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল, কত কথা বলল, সব দুজনের চোখের ভাষায় সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাক্যহীনতা জমে জমে যে শক্ত দেওয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া হয়েছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে। অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে। কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদল অন্তু।
আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ, এটা বোঝাচ্ছ? তুমি পাষাণ্ড জানতাম, তবে এত পাষাণ্ড আব্বু তুমি? আব্বু, আমি কি করে কি করব একা? আব্বু, ও আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এইসব ভয় দেখিও না। আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছে মিছে ভয় অন্তু পায় না, বুঝলে? থামে না অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে। মগের মুল্লুক নাকি তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে হয় তোমার? যেতে দেব আমায় ফেলে? সেই তুমি যাবে ভালো কথা, চলো, আমায়ও নিয়ে চলো। সেই দিন যখন তোমার কাছে মরণ চেয়েছি, তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই। তুমি চুপ করে থেকো না। তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে, না, সব বাবারা এমন হয় না, শুধু তুমি এমন নিষ্ঠুর, পাষাণ্ড, মায়াহীন, কঠিন, স্বার্থপর বাপ। বলো, আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছো? চলে যাচ্ছ, তাই বলেছো? কথা বলো, কথা বলো আব্বু। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে। শোনো আব্বু, আমার একটা কথা রাখো। রাখবে? আব্বু, রাখবে? আমি, চলো তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছো? আমি তোমার সাথে যাব। তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই। তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে লাগবে আমার। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে। আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাকে লাগে আমার। বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না। কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা আর টোস্টের খাবার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না। তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইস রে, কিছুই কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কিনা। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না। আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে, নয়তো তুমিও যেতে পারবে না। এত সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই আমি। তুমি কি ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতের খাবার খেতে যাই না আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে উঠতে মন চায় না আমার। আমার কথা কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে? সেই জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে? বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে। দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে দুপাক মেরে আসি দুজন। কে বলবে? এই ব্যবস্থাগুলো আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকাবে বলবে? মশারিটা টাঙিয়ে দে তো অন্তু। আজ মশা খুব বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া। একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল, তুমি ছিলে না, আর কি থেকে কি হয়ে গেল আমার সাথে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে। অন্তুর চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে। নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু, বুঝলে, আমার বুকের ভিতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুবই স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলে অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধে এই যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না আমি সহ্য করতে পারছি না? আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমার কষ্ট দিয়ে তুমি কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো। আমি সইতে পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এই, এই, এখানে কেমন যে লাগছে! তুমি বুঝলে ঠিক কথা বলতে। তুমি টেরই পাচ্ছ না। তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশেপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে।
আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তা সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিচ্ছু হয়নি তো। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু! অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তারকে ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখে চোখ বুলিয়ে। হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কে ধমনীগাত্র বিদারণী হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেওয়া না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়েও বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তাররা। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের ওপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওইভাবে নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টি চেয়ে আছে অন্তু ওই দূরে পড়ে থাকা লম্বাটে দেহ অবয়বের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটাই। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্নায় খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাসিয়ে দুটো চড় মেরে আসতে। ওভাবে আহাজারি করে কাদার তো কিছু নেই। বাপ কি আর মানুষের মরে না? জাভেদ আমির মরেনি? জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দু চারটা গালিও বের হয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধহয় কারো মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ। আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজেদের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্তাগত বৈশিষ্ট্য। আধখাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। বিকাল ৩টায় আমজাদ সাহেবের শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির ওপর। অনেক লোক জড়ো হয়েছে মুদ্রা বাড়িতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা মরলে চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও যায়। বসার ঘরে মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠানের ওপর ত্রিপল টাঙিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোসল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে, কান্না পাচ্ছে না তার। আব্বুর সাথে খুব যেতে ইচ্ছে করছে, অবশ্যই সে যাবেই, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে এলো, সালাম দিল। জয় খেয়াল করল না। দুজন কিছুক্ষণ অপেক্ষা করে জবাব না পেয়ে ডাকলো, জয় ভাইয়া। জয় আনমনার মতো বলে, হুঁ। দৃষ্টি তখনও অন্তুর দিকে। রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যাসবশত দুটো গালিও দিল। মানুষ বাপ মরলে কাঁদে, শালি সেটাও করছে না। মানে হাগল পাগল বিয়ে করাই দিছে নাকি আমার সাথে? তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লায়া কাঁদবি। তা না করে এমন ভাবে বসে থাকার কারণ কি? কখন জানি আবার ফিট খায়া পইরা থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করলো এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে, কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ বসে আসিস, বেশি চাপা পড়তেছে মাথায়, মুসরা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হসালি। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেললো, ভাই একটা সেলফি নিই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারাটাও একটা বাহাদুরি তাদের কাছে। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভুরু কুঁচকে গম্ভীর হয়ে তাকায়। তাতে উপকারটা কি? ছেলে দুটো চুপসে গেল। না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুজে ভারী শ্বাস ফেলল। মনে মনে বলল, ফেসবুকের মাইরে ডট ডট ডট। মানে এখানে ফেসবুকের মায়েরে লেখার পরে ডট 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 দেওয়া আছে, ওই জন্যই আমি ডট ডটটা প্রকাশ করে দিই। তোমরা আবার মনে করো না যে ডট 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 লেখা আছে। গালিটা প্রকাশ্যে দিল না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়ল।
আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই। ওসব বালছাল পোষায় না আমার। ফেসবুকে কি কাম? কি করে ওই ধনবাল দিয়া? ছেলে দুটো যার পর নাই অবাক হলো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নাই? নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছুই রাখতাম না। কিন্তু ফাংশনাল ভাবে বহুত কিছু পড়ে আছে। সেসব আমার বালের কামেও লাগে না। যা ভাগ। একে তো ঘুম নেই, তার উপর কিসের যে এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে। অস্থির লাগছে সবকিছু। লোকালয় থেকে দূরে যে কোনো এক নির্জন জঙ্গলের অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগতো। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হলো। আজ মার্জিয়ার চোখ দুটো ভেজা দেখা গেল। এটা উদ্ভ্রান্তের মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখের পানি ফেলছে, যাকে সে চিরদিন বিদ্রূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার উপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না। বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার উপরে। তার ছেলেরা মৃতদেহ দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। অন্তু আর অন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন। অন্তু দেখল সেই জায়গাটা যেখানে সেই দিন তাকে দাঁড় করিয়ে নষ্টা প্রমাণিত করা হলো। সেখানে আব্বুর লাশের খাটিয়া রাখা হয়েছে। মেঝের ওপর বসে দেওয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছুই না। কি বাজে কথা! তার আব্বু নাকি আর নেই। এও কখনো হয়? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চলছিল, জয় এলো অন্তুর কাছে। হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল, আরমিন, চলো, এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তু নিস্তেজ পায়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয় তাকে ছোঁয়ার সাহসটা করল না এই অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশের মাটির ওপর। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল হয়েছে। চোখে সুরমা, মেহেদি রঙা দাড়ি ভেজা। ভুর ভুর করে আতর, গোলাপ জল, কর্পূরের গন্ধ ঢুকছে নাকে। অন্তু ডাকলো, আব্বু, আব্বু, ও আব্বু, আব্বু গো। আমজাদ সাহেব সাড়া দিলেন না। নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওভাবেই শুয়ে রইলেন। একটুও বুঝতে চেষ্টা করলেন না অন্তুর ভেতরে কি হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর! সকালে প্রতিদিন ডেকে ডেকে তো তোলো আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এই যে ডাকছি, তুমি উঠছো না। কি আরামে ঘুমাচ্ছ! এটা কি ঠিক আব্বু? জয়ের ভেতরে কি হচ্ছে আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনেই দাঁড়িয়েছিল। তার ভেতরে কি এক অদ্ভুত অনুভূতি চলছে। হন হন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা চুরুট ধরালো। ছোট বাচ্চার মতো করে চোয়াল খাটিয়ে এরপর থেকে উদাস বাচ্চার মতো চেয়ে থেকে অন্তুর আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে। অন্তুর সুশ্রী নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোণা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার ওপর পড়ে। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পারবে না ওই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে, রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার ওপর থেকে মাটিতে। পড়ে রইল ওইভাবেই। তার জন্য অপেক্ষা করার নয়। লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝে অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার একপাশে হামজা ধরে, অপর পাশে দুটো অন্তুর চাস্তো ভাইয়েরা, আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে, বের হবার নাম নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার একপাশে হামজা ধরেছে। তাতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর যায় আসে না। লোকে বলে, আজ মরলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। অন্তুকে স্নায়ু দুর্বলতা কাটানোর স্যালাইন দেওয়া হয়েছিল। সে দুটো দিন প্রায় অবিরাম অচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির ওপরে দুটো দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে। চোখের পাতা ফোলা। ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। অন্তু দুদিন পর উঠল সন্ধ্যার পর।
প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকলো। কিছু মনে পড়ছে না। সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা, ঝাপসা। কুণ্ডুলির মতো মস্তিষ্ক জট পাকিয়ে আছে। স্পষ্ট হতে সময় লাগলো। অচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেললো অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে একরতি জোরও নেই উঠে বসার মতো। বমি হবার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরে সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনলো। পালস রেট নেই বলা চলে, কোনো রকম বিট করছিল। অন্তু চোখের মনি ঘুরিয়ে দেখলো ডাক্তারকে, আর নজর ফেরালো না। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেবে একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছো? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে ওপরে রয়েছে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন। কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবে নিশ্চুপ থেকে হঠাৎই বলল, ডাক্তার কাকা। হ্যাঁ মা। দুটো ঘুমের ওষুধ দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখে সে কাতরতা দেখে আটকে উঠলেন। অপ্রতিভ কাকুতি, যেন কোনো মৃতের ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ 2 দিন দিয়েছি, তোমার শরীরে দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে। এরপর আমি কিছু ওষুধ দেব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তোমার, বুঝছো? অন্তু আচমকা কি করলো? হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরলো। ডাক্তার কাকা, দিন দুটো ঘুমের ওষুধ। শুনুন কাকা, আমি চুপচাপ শুয়ে আছি জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে ওই বিছানার ওখানে এসে আব্বু বসার কথাও এখন। আমি অসুস্থ, আব্বু এসে ওখানে বসে থাকার কথা। বসছে না, দেখছেন? ডাক্তার কাকা, দিন দুটো ঘুমের ওষুধ কাকা। কাকা, আমার উপর এইটুক দয়া করুন। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান। ট্রমা নিতে পারছে না। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতে পারছি না। আমজাদ ভাই যে করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝলেন অন্তু বেশিক্ষণ এই অবস্থার চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো, এদিক ওদিক তাকায় আর শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটফট করে। আবার উঠে বসে বুকের মাঝে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার। হা করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে। আবার নিঃশব্দে ডুকরে উঠে মাথাটা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন। আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন। আমার আমায় দুটো ঘুমের ওষুধ দিন। আপনার কাছে অনুরোধ করছি কাকা। হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ ওইরকম চামড়া ছিলা পশুর মতো তোড়পে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29শে নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26শে নভেম্বর 2014। অন্তু অপ্রতিভ দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। দিনপঞ্জিকা মানে কিন্তু ক্যালেন্ডার। ক্যালেন্ডারের বাংলা শব্দ হলো দিনপঞ্জিকার। ডাক্তার সাহেব বিস্মিত চোখে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের থেকে একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ পেয়ে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার ওপর কাবুও রয়েছে। অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা তার ভেতরে জায়গা পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলেছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটুসহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। তার ঘুম পাচ্ছে খুব। ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি,
তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন। ঘর ফাঁকা হয়ে এলো। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন। আমি ভালো আছি, তোকেও ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানিও আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসলো। এবার খুশি? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপাগপ খেলো অনেকটা খাবার, বমি হবে বোঝা যাচ্ছে, তবুও খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন। ওহ, তুই কুটিল হয়ে গেছিস, আর এই কুটিলতা তোকে আরো অনেক কিছু দেবে। বুঝলি অন্তু, গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগারও পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না। অন্তু বলে এমন কথা, তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। কিন্তু খাবারের লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশের দেওয়ালে ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটুও কষ্ট লাগছে না, একদম স্বাভাবিক সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্য একটু অস্বাভাবিক লাগছে সবটা, চারপাশটা মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত। আচ্ছা, তোমাদের একটা কথা বলি। আমি যে গল্পের মাঝখানে তোমাদের সাথে অনেক কথাই বলি, এবং গল্প যদি এমন মনে হয় যে তোমরা হয়তো এই জিনিসটা বুঝতে পারবা না, কারণ আমি লেখা দেখছি আর তোমরা আমার মুখে শুনছো, যদি এরকম মনে হয় তখন আমি সেই জিনিসটা বর্ণনা করি। তোমরা কি এতে মাইন্ড করো? অনেকেই দেখি কমেন্ট করো, তো তুমি বাড়তি কথা বলো, নিজেকে অনেক ওভার স্মার্ট প্রমাণ করতে চাও। তোমরা যদি বলো যে আমরা এগুলোতে মাইন্ড করি, তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও থেকে আর কোনো রকম কোনো বাইরের কথা বলবো না। হোক সেটা তোমরা বুঝতে পারো বা না পারো, আমি গল্প যেভাবে আছে শুধু সেভাবেই পড়ে যাব। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে। আমি অপেক্ষায় থাকবো তোমার কমেন্টের। আল্লাহ হাফেজ।